বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে ঘন ঘন পট পরিবর্তন হচ্ছে বাংলাদেশের। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু একজন পোড় খাওয়া ব্যবসায়ী, কিন্তু রাজনীতির ক্ষেত্রেও তিনি যে একজন তুখোড় রাজনীতিবিদ তিনি কিন্তু সেটা বারবার প্রমাণ করেছেন। আর খুব সম্প্রতি আমরা দেখেছি তিনি ইস্তফা দেবেন এমন একটা জল্পনা তিনি কার্যত হাওয়ায় ভাসিয়ে দিয়েছিলেন। আর সেই ঘটনার পর নতুন করে বাংলাদেশ একেবারে প্রত্যেকের নজরে। ইউনূস কি তিনি ইস্তফা দেবেন? একদিকে সেনার সাঁড়াশি চাপ, অন্যদিকে বিএনপিরও চাপ, দ্রুত নির্বাচন করাতে হবে বাংলাদেশে। কারণ সেনার তরফ থেকে বলা হচ্ছে বাংলাদেশে যদি দ্রুত নির্বাচন না করানো হয় তাহলে বাংলাদেশের সেনাবাহিনী কার্যত অভিভাবকহীন অবস্থাতে রয়েছে। আর এই পরিস্থিতিতে ইউনূস তিনি ঠিক কি করবেন? ইতিমধ্যেই তার প্রেস সচিব অর্থাৎ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা প্রেস সচিবের তরফ থেকে জানানো হয়েছে দ্রুত নির্বাচন হবে বাংলাদেশে, এবং আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার পর সেখানে কিন্তু অশান্তির ঘটনা বাড়ছে, সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে শফিকুল আলমের তরফ থেকে। এবং তিনি এটাও জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকার কিন্তু বারবার চাইছে খুব দ্রুত নির্বাচন হোক। এই যে বারবার দ্রুত নির্বাচনের কথা বলা হচ্ছে, কখনো তো বলা হচ্ছে না অন্তর্বর্তী সরকারের তরফ থেকে যে নির্বাচন এগিয়ে নিয়ে আসা হবে, বরং নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে বলা হয়েছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, তারপর বলা হচ্ছে জুনের 30 তারিখ ডেডলাইন। এই যে বারবার তারিখের পর তারিখ, এই তারিখের পর তারিখ দিয়ে কি সময় কেনার চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস? আমরা নিউজ রুমে কথা বলবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। সুচারু, আমরা দেখছি যে বাংলাদেশে বারবার ঘটনার পট পরিবর্তন হচ্ছে এবং ইউনূস কখনোই বলছেন না যে নির্বাচন এগিয়ে আসবে বাংলাদেশে, কিন্তু তিনি বারবার বলছেন যে তারিখের পর তারিখ অর্থাৎ নির্বাচন পিছিয়ে দিচ্ছেন। সময় কেনার চেষ্টা করে ইউনূস কি প্রমাণ করতে চাইছেন? না, সময় টময় নয়, এখন মূল বিষয় হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে ফেঁসে গেছেন ডক্টর ইউনূস, যে কারণে তার অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল বাবুকে বলতে হচ্ছে দেশ যুদ্ধ পরিস্থিতির মুখে রয়েছে। তুমি একটা ভাবো, কোনো শত্রুপক্ষের সঙ্গে লড়াই নয়, দেশের মধ্যে এমন অবস্থা, মানে বাংলাদেশে যে গৃহযুদ্ধ লাগলো বলে সেটা কিন্তু সেখানকার প্রেস সচিব শফিকুল বাবু বলছেন। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এবং একদিকে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো, বিএনপির মতো রাজনৈতিক শক্তিগুলো বারবার বলছে নির্বাচন দরকার, আর বারবার ডক্টর ইউনূস বলছেন সংস্কার দরকার। আসলে তিনি টাইম কিলিং করেছেন, এটা সবাই বুঝে গেছে। এবং টাইম কিলিং করে এই এনসিপি বা নাইদদেরকে তিনি চাগিয়েছেন এবং তিনি বলেছেন নতুন রাজনৈতিক দল করো, আমি নির্বাচনে লড়ব, নির্বাচিত প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের সার্বিক উন্নয়ন বুঝিয়ে দেব। এটা করতে গিয়ে আসলে ফেঁসে গেছেন তিনি। এবং এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি যে একটা যুদ্ধ পরিস্থিতির মুখে যে বাংলাদেশ, সেটা স্বীকার করে নিলেন প্রেস সচিব শফিকুল। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন সুজিত চট্টোপাধ্যায়, সুজিতদার সাথে কথা বলবো। সুজিতদার কাছে প্রথম প্রশ্ন আমার থাকবে যে এই শফিকুলকে দেখা গেছে বাংলাদেশ যখন উত্তাল, যখন ইসকনের ওপর আক্রমণ হচ্ছে, সংখ্যালঘু হিন্দুরা ঘরছাড়া হচ্ছেন, যখন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তিনি জেলে বন্দী হচ্ছেন, চট্টগ্রাম থেকে শুধুমাত্র সংখ্যালঘুদের নিয়ে একটি আন্দোলন করতে চেয়েছিলেন, তখন শফিকুল বাবু বলেছিলেন কোনো কিছু হয়নি, দেশ একদম ঠিক আছে, ভারতকে বলবো আমাদের বিষয়ে নাক না গলাতে। আর আজকে এই কথা বলছেন যুদ্ধ পরিস্থিতির মধ্যে কাদের সঙ্গে যুদ্ধ লাগবে? যুদ্ধ পরিস্থিতি যেটা বলছে, মানে তুমি যেটা শুরুতে বললে ওটা মুদ্রা একটা কথা, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে বাংলাদেশের পরিস্থিতি দ্রুত বদলে গেছে। আওয়ামী লীগ, আমি শুরুতে যে কথাটা বলতে চাই, আওয়ামী লীগের প্রায় 2.5 থেকে 3 কোটি কর্মী এবং সমর্থক রয়েছে, এবং ইউনিয়ন স্তরের নেতা, ইউনিয়ন বোর্ড স্তরের নেতা, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় জেলা উপজেলা মিলিয়ে প্রচুর সেই নেতা এবং কর্মী রয়েছেন আওয়ামী লীগের, যারা মূলত তৃণমূল স্তরে কাজ করেন। এরা বাংলাদেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যদি দেখা যায়, বাংলাদেশের সার্বিক উন্নয়নে যদি তুমি একটা হিউম্যান ইন্ডেক্সের বিচারে তুমি যদি দেখো, তাহলে আওয়ামী লীগের কর্মীদের একটা বড় অবদান থাকে। এবং কৃষক লীগ তুমি যদি দেখো, কৃষক লীগ অত্যন্ত একটি শক্তিশালী গণসংগঠন, শ্রমিক লীগ, ছাত্রলীগ, এদের কথা বাদে দিলাম। বাংলাদেশে এখন এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, নিষিদ্ধ করার পর হচ্ছে তারা ভেবেছিল যে কিংস পার্টি একটা তৈরি হয়েছে না, যে শাসক দলের আনুকূল্যে একটি রাজনৈতিক দল, যারা হচ্ছে বিভিন্ন বৈদেশিক শক্তির সহায়তা নিয়ে শেখ হাসিনাকে উৎপাটিত করে তারা ক্ষমতা দখল করেছে।
ফলে তারা ভাবছে যে তারপর ক্ষমতা দখল করার পর রাজার আনুকূল্যে বা মহাজনের আনুকূল্যে একটি রাজনৈতিক দল করেছে, কিন্তু রাজনৈতিক দল তো করেছে, টাকা পয়সার বিস্তর আছে, কিন্তু ভোটটা কি করে করবে? ভোটটা করার জন্যে এরা এখন জামাত এবং ইসলামী ঐক্য জোটে শরণাপন্ন হয়েছে। তুমি দেখো, যখনই এরকম পরিস্থিতি হয় তখন অনেকটাই এরকম সঙ্গীন পরিস্থিতিতে এই পদত্যাগের বিষয়টা এলো। আসলে ডক্টর ইউনূস নিজে কতটা চেয়েছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, এটা একটা খুব বড় প্রশ্ন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে সবচেয়ে বড় যে এসছিল সেটা এনসিপি থেকে এবং হচ্ছে জামাত এবং শিবির এবং হচ্ছে ইসলামী ঐক্য জোট, এবং তাতে এরা প্রবল চাপ দেয় ইউনূসকে। অন্যদিকে পাল্টা চাপ ছিল হচ্ছে বিএনপির, নির্বাচনটা দ্রুত দিন, এবং তার সাথে বিএনপি কখনোই এটা ওরকম জোর গলায় চিৎকার করে বলেনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পরিস্থিতি ঘোলাটে করতে চেয়েছেন, এবং পরিস্থিতি ঘোলাটে হয়ে যাওয়ার পর উনি ভেবেছিলেন যে এই ঘোলাটে পরিস্থিতিকে সামনে অজুহাত হিসাবে রেখে নির্বাচনটা আরও একটু পিছিয়ে দেবো। কিন্তু তারেক রহমান স্ট্রেট একটা কথা বলে দিয়েছেন, নির্বাচন ডিসেম্বরের মধ্যেই করতে হবে। এবং আওয়ামী লীগের গয়েশচন্দ্র রায়, যিনি সংখ্যালঘু নেতা এবং আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা, তিনিও বলেছেন যে কোনো অজুহাতেই নির্বাচন যদি পিছিয়ে যায় এবং যদি বিএনপি তারা যদি বাংলাদেশের রাজপথে নেমে আসে এবং যে পরিস্থিতি হবে তৈরি হবে, তাতে কোনোভাবেই ডক্টর ইউনূসের পক্ষে আর সম্ভব হবে না সেখানে বাংলাদেশে টিকে থাকা। অর্থাৎ মান সম্মান ইজ্জতকে তারা সম্মান দিচ্ছেন, যেহেতু ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, সেই কারণে তার মান সম্মান ইজ্জতকে নজরে রেখে বিএনপি কিন্তু হুঁশিয়ারি দিয়েছে। এটা সত্যি, বিএনপি খুব যে বেশি গণ আন্দোলন করে তা নয়, বিএনপির কাছে বরাবরই একটা সুযোগ এসে যায়। অতীতেও দেখা গেছে যে বিএনপিকে বেশি কাঠখড় পোড়াতে হয়নি, আওয়ামী লীগের কারণেই বিএনপি ক্ষমতায় চলে আসে। এবারেও তাই অনেকটা তাই হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে যে গোটা দেশে যে একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে বিএনপি এই সুযোগটাকে কাজে লাগাতে চাইছে। সেই কারণেই একটা যুদ্ধ পরিস্থিতির কথা শফিকুল আলম বলছে যে দেশে একটা এরকম পরিস্থিতি, যে পরিস্থিতি তারা তৈরি করেছে, এবং ভারতকে উস্কে দেওয়ার কারণে, ভারতকে ক্রমাগত অপমানজনক বক্তব্য রাখার জন্যে ভারত এখন কিন্তু অ্যাকশন মোডে রয়েছে। পাকিস্তান তাদের যে মূল মন্ত্রণাদাতা তাকে একটা কড়া এমন শিক্ষা দিয়েছে, এবং ভারতবর্ষে যে রাজনৈতিক ঐক্যটাকে তারা বিনষ্ট করতে চেয়েছিল, একটা দাঙ্গা পরিস্থিতি পাকিস্তান তৈরি করতে চেয়েছিল, বাংলাদেশ তাতে কিন্তু হাওয়া জোগাচ্ছিল, এবং সেই পরিস্থিতি ব্যর্থ হওয়াতে বুঝতে পেরেছে যে ভারত কিন্তু কোনোভাবে 1 ইঞ্চি জায়গা তারা এখন আর ছাড়বে না, এবং বাণিজ্যের যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা বাংলাদেশের কাছে একটা যুদ্ধেরই সামিল, কেন এই সামলানো বাংলাদেশের পক্ষে কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে হচ্ছে নানাবিধ এখন মত উঠে আসছে, এবং এই সুযোগে এক একজন এক এক রকমভাবে বলছেন। আমি এই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাইব, এমন একটা এই ঘোষণা যখন দেওয়া হয় দেশ যুদ্ধ পরিস্থিতির মধ্যে, মানে খুব সঙ্গীন হয়ে গেলে, এবং গৃহযুদ্ধের আগুনে জ্বলছে বাংলাদেশ এই মুহূর্তে, আপনার কাছে প্রশ্ন, সেন্ট মার্টিন যার দিকে সবার একটা লোলুপ দৃষ্টি, সেই সেন্ট মার্টিনের সেনা মুভমেন্ট দেখা যাচ্ছে, এটা কাদের, কিভাবে, কেন হচ্ছে? দেখো, সেন্ট মার্টিন এবং হচ্ছে চট্টগ্রাম বন্দরের সংস্কার এর বিষয়টা আসে, এবং ডক্টর ইউনূসের একটা সাম্প্রতিক মন্তব্য খেয়াল করেছো নিশ্চয়ই তুমিও, যে সেখানে বলেছে যে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হচ্ছে চট্টগ্রাম। এবার চট্টগ্রামে হচ্ছে অনেকগুলো বড় বড় হচ্ছে বাঁধ তৈরি করবে, এবং সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগের আহ্বান তারা জানাচ্ছে। চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিনের দূরত্ব খুব বেশি নয়, এবং আমেরিকার কাছেও এই ধরনের একটা বন্দরে যদি কার্গো আসবে এবং মানবিক করিডর, ওখান থেকে কিছু সরবরাহ হবে, কি সরবরাহ হবে বুঝে নাও, সেটার নিজের মুখে বলতে চাইছি না, ওখানে কী ধরনের সরবরাহ হবে আরাকান আর্মির উদ্দেশ্যে। এবং তার সাথে সেন্ট মার্টিন, দেখো সেন্ট মার্টিন একটা ছোট দ্বীপ, সেই দ্বীপে আমেরিকান সোলজাররা হচ্ছে কি ফায়ার ফাইটিংয়ের নামে সেটা শোনা যাচ্ছে যে সেখানে কিছু সেনা মুভমেন্টকে দেখা যাচ্ছে, এবং এই সেনা মুভমেন্ট হচ্ছে এটা আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে, দক্ষিণ কোরিয়া হোক, গুয়েতমালা হোক, বা ল্যাটিন আমেরিকার দেশগুলো হোক, সমস্ত দেশেই তাদের এখন সামরিক বেস আছে। শুধু অভাব ছিল এই বঙ্গোপসাগরে এখানে কেন ভারত দেবে না, পাকিস্তানের কাছে সেখানে
তারা সেরকমভাবে সেই সুবিধাটা করতে পারেনি। সেখানে গাদার বন্দরে চীনের একটা উপস্থিতি রয়েছে। তাহলে একমাত্র বাকি থাকছে হচ্ছে সেন্ট মার্টিন, এবং এই সেন্ট মার্টিনের ক্ষেত্রে শেখ হাসিনার বক্তব্যকেই যদি আমরা ধরে নিই, তিনি এই সপ্তাহে তিনি মন্তব্য করেছেন, জাস্ট বিগত সপ্তাহে, যে তার বাবা মুজিবুর রহমানকেও হত্যার পেছনে ছিল সেন্ট মার্টিন ইস্যু, এবং তাকে যে ক্ষমতার থেকে চলে যাওয়ার পরই তিনি এই কথা মন্তব্যটি করেছিলেন যে সেন্ট মার্টিন দিয়ে দিতে চায়নি। বাংলাদেশের স্বাধীনতা এবং অখণ্ডতা বজায় রাখার জন্য আওয়ামী লীগ যে আত্মত্যাগ করতে প্রস্তুত আছে, ক্ষমতায় তারা যদি নাও যেতে পারে, তৎসত্ত্বেও কোনো বাংলাদেশের কোনো জায়গায় তারা কোনো বিদেশি শক্তিকে দেবে না। সেটা নির্বাচনে না জিতে আসা, ক্ষমতা পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল যারা করেছে তাদের কাছে ওই ধরনের আবেগ কাজ করে না। ফলে সেন্ট মার্টিনের ক্ষেত্রে এখন মিলিটারি এক্সারসাইজ হচ্ছে, এবং এটা যত দীর্ঘ প্রলম্বিত হবে, স্বাভাবিকভাবে একটা সেখানে আমেরিকা হোক বা অন্যান্য আমেরিকান যে সহযোগী শক্তি, মিলিটারি এক্সারসাইজ করার একটা সুযোগ এসে যাবে, এবং সেই এক্সারসাইজে যদি বাংলাদেশ সেনাবাহিনীকেও তারা সামিল করে নেয়, তাহলে কার্যত সেখানে একটা কিন্তু আমেরিকান একটা বেস তৈরি হলো। আমি এই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাইবো যে বাংলাদেশের যে অর্থনৈতিক করিডোর বা ইকোনমিক জোন, যার দিকে সবচেয়ে লোভনীয় দৃষ্টি আমেরিকা এবং চীনের, এক্ষেত্রে চীন কি করবে? কারণ কিছু মাস আগে ডক্টর ইউনূস গিয়েছিলেন, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হয়েছিল, ঋণ দেওয়ার কথা হয়েছিল, বিনিয়োগের কথা হয়েছিল। সেখানে সেন্ট মার্টিনে মার্কিন আর্মির মুভমেন্ট এবং প্রয়োজনে যৌথ মহড়াও চলছে। ফলে এক্ষেত্রে চীন বাংলাদেশের এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে তারা কি ভূমিকা নেবে? চীনের একটা দেখো, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে চীন যেহেতু যুদ্ধ করে না, 4 দশক চীন কিন্তু কোনো যুদ্ধ করেনি, তথাপি মিলিটারি পাওয়ার আছে, এবং তার মিলিটারি পাওয়ারটাকে সে উন্নত করে, এবং উন্নত করার একটাই কারণ হচ্ছে বিভিন্ন দেশে তার বিনিয়োগ। আফ্রিকার প্রায় সব দেশেই বিনিয়োগ করেছে, বালুচিস্তানে তুমি দেখেছো তারা বিনিয়োগ করেছে, এবং হচ্ছে গাদার বন্দরেও তাদের বিনিয়োগ আছে। বাংলাদেশের ক্ষেত্রেও লালমনিরহাটটাকে তাদের জন্য দেওয়া উচিত, যদিও চীন কিন্তু এই ব্যাপারে কোনো সক্রিয় কোনো বক্তব্য রাখেনি। চীনের একটা কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে এটাই, যে দেশে রাজনৈতিক টার্ময়েল সিচুয়েশনস তৈরি হয়, অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত উথাল পাথাল পরিস্থিতি তৈরি হয়, চীন কিন্তু সেখানে বিনিয়োগের ক্ষেত্রে হ্রাস টানে। এবং বালুচিস্তানের ক্ষেত্রেও বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু চীন এখন আর উচ্চবাচ্য করছে না। যা বিনিয়োগ হয়েছে সে বিনিয়োগটার ব্যতি রেখে, তার কারণ হচ্ছে চীন আর ইঞ্জিনিয়ারদের তারা নিরাপত্তা দিতে পারেনি। তাহলে বাংলাদেশে কোন দুঃখে চীন এখন এই ক্ষেত্রে বিনিয়োগ করবে, যেখানে এত রাজনৈতিক অস্থিরতা? ফলে সমস্ত দিক থেকে চীনের ক্ষেত্রে এখন বাংলাদেশের ক্ষেত্রে তারা ধীরে চলো নীতি নেবে, এবং আমেরিকান এই জায়গাটায় রয়েছে, এবং এখানে একটা ভারতের ইন্টারেস্ট সবচেয়ে বেশি থাকবে, তার কারণ সবচেয়ে বেশি সীমান্ত ভারতের সাথে। সুতরাং ভারতকে হোস্টাইল করে বাংলাদেশ যদি মনে করে চীন এবং আমেরিকা থেকে বিনিয়োগ নিয়ে এসে ভারতের চোখের উপর চোখ তুলে তাকিয়ে ভারতকে হচ্ছে শায়েস্তা করার চেষ্টা করবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। এবার আপনার কাছে প্রশ্ন, এই মুহূর্তের যে সমীকরণ, যে প্রেক্ষাপট বাংলাদেশে রয়েছে, যদি ইলেকশন না হয়, আমরা বিগত কয়েকদিন ধরে বলছি যে ডক্টর ইউনূসের কাছে এই মুহূর্তে তার আসন টলমল, ফলে সত্যিই যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, উনি কি সামলাতে পারবেন? সেই যুদ্ধ সামলাতে পারবেন? বাংলাদেশের সেই আগুনকে সামলাতে পারবেন? নাকি ওনারও বিদায় নিতে হবে এই শেখ হাসিনার মতো? ওয়াকারুজ্জামান কি সেই চাপ দিয়ে রেখেছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটাকে ঘিরেই এখন বাংলাদেশ জুড়ে সবাই রয়েছেন, এবং ভারতেরও সেই দিকে একটা তীব্র নজর রয়েছে। দেখো, ভারত কিন্তু সলিউশনটা আগেই দিয়েছে, ডক্টর ইউনূসের উচিত হচ্ছে সেই সলিউশনটাকে মান্যতা দেওয়া। ভারত বলেছে যে এই রকম একটা হস্টাইল পরিস্থিতি এবং দক্ষিণ এশিয়া জুড়ে বাংলাদেশের এই পরিস্থিতি যে দুর্যোগের পরিস্থিতি তৈরি করছে, তার থেকে দ্রুত বেরিয়ে আসার একটাই উপায় হচ্ছে নির্বাচন। এবং যদি ডক্টর ইউনূস নির্বাচনের ব্যাপারে যদি তৎপরতা দেখান, এবং ডিসেম্বরের মধ্যেই তিনি যদি এই নাহি, তারপর হচ্ছে এই যে সমস্ত হচ্ছে এই ফচকা টাইপের যে সমস্ত রয়েছে তাদেরকে যদি উপেক্ষা করে তিনি বলেন না আমি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে তৎপরতা করতে চাই, তাহলে কিন্তু এই পরিস্থিতি থেকে কিন্তু বাংলাদেশ বেরিয়ে আসার একটা পূর্ণ সুযোগ রয়েছে। এবং ভারতও চাইবে যে একটা নির্বাচন হোক। শেখ হাসিনা দীর্ঘদিন ধরে দিল্লিতে রয়েছেন, অডিও ক্লিপ তিনি জারি রাখছেন, এবং এই নির্বাচনটা ইনক্লুসিভ নির্বাচনই হওয়া উচিত। বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেওয়া হোক, যে ভোট তারা দীর্ঘদিন দিতে পারেননি ভোট দিতে দেওয়া হোক, তাতে একটা যারা জিতে আসবে
এবং সেনাবাহিনীর দায়িত্ব থাকবে পরাজিত শক্তি মানে যারা যে শক্তিই পরাজিত হবে তার জান মানে নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনী তো অনেক কিছু করছে বাংলাদেশে, এটা তো সত্য। এবং বাংলাদেশের যে একটা আগুনের পরিস্থিতি, বাংলাদেশের যে একটা ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ একটা আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রাখছে। সুতরাং নির্বাচন যদি হয়, নির্বাচনকে ডিসেম্বরের মধ্যে দেওয়াই হচ্ছে ডক্টর ইউনূসের প্রাজ্ঞতার পরিচয় দেওয়া হবে। এবং তিনি নির্বাচন, কেন সামনে একটা বর্ষাকাল, বাংলাদেশের বর্ষাকালটা অত্যন্ত দুর্যোগপূর্ণ একটা আবহাওয়া তৈরি করে। বর্ষাকাল পেরিয়ে যাওয়ার পর ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন সেখানে হয় এবং ইনক্লুসিভ নির্বাচনই হতে হবে, নচেত ওই নির্বাচনে কোনো মানে দাঁড়াবে না, তাহলে ডক্টর ইউনূস এই পরিস্থিতিকে তিনি সামাল দিতে পারবেন। আর যত দীর্ঘায়িত করবেন পরিস্থিতি তার নাগালের বাইরে চলে যাবে। তারপরের পরিস্থিতি কি হবে, শেখ হাসিনার মতো তাকে পলায়ন করতে পারে। শেখ হাসিনার একটা অ্যাকসেপ্টেন্স ছিল, ভারত তাকে আশ্রয় দিয়েছে তৎক্ষণাৎ, কিন্তু ডক্টর ইউনূসকে কে আশ্রয় দেবেন সেটা একটা তখন মানে একটা বড় প্রশ্ন থেকে যাবে। ইউনূস পালিয়ে গেলে তাকে আশ্রয় দেবে কোন দেশ, একদম তাই, কোন বন্ধুবাপন্ন শক্তি রয়েছে? কারণ ইউনূস প্রথম থেকেই ভারত বিরোধী। ফলে এক্ষেত্রে এই ভারত বিরোধী ইউনূস যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, দেশে যদি যুদ্ধ লেগে যায়, তাহলে কে তাকে বাঁচাবে? ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এই পরিস্থিতির মধ্যে কিন্তু এই মুহূর্তে ডক্টর ইউনূস রয়েছেন এবং তিনি খুব ভালোভাবে বুঝতে পারছেন সংস্কারের নাম করে নির্বাচন না করিয়ে কি অপরাধটা তিনি করেছেন এবং বাংলাদেশবাসীর চোখে এই মুহূর্তে তিনি একেবারে নিচে নেমে গিয়েছেন। একদম তাই, একদম। অর্থাৎ ইউনূসের এখন শিরে সংক্রান্তি। দর্শক অবশ্যই আমাদের নজর থাকবে সেই খবরের দিকে, নজর রাখো। সুচারু, আপাতত তোমাকে ধন্যবাদ এবং এই সংক্রান্ত আরো খবরের জন্য অবশ্যই আমরা কথা বলবো সুচারু মিত্র আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে নির্বাচন দ্রুত করানো ছাড়া কিন্তু কোনো রকম কোনো উপায় নেই ইউনূসের কাছে। আর অন্যদিকে দেশের ভিতরে এবং বাইরে আমরা যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর অশান্তির পরিস্থিতি আরো বেড়েছে বাংলাদেশে। ইউনূসের বক্তব্য তুলে ধরলেন তার প্রেস সচিব সাফিকুল আলম। আপনি জানেন যে আজকের মিটিং কালকেরই মিটিং এর একটা কন্টিনিউশন এবং এই মিটিং এর মূল যে থিমটা ছিল যে এই পার্টিগুলো আসলেন, পার্টির যে লিডাররা তারা স্যারকে, প্রফেসর ইউনূসকে সমর্থন জানিয়েছেন, তার রিফর্ম, তার বিচার এবং আমরা যে রিফর্ম করছি, আমরা যে বিচারের কার্যক্রম শুরু করেছি এবং আমরা যে নির্বাচনের জন্য যে কাজ করছি সেইটার জন্য তারা তাদের সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন। আর অ্যাট দ্য সেম টাইম তারা বলেছেন যে তারা আমাদের চিফ অ্যাডভাইজার এবং আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টের পাশে থাকবে। এটা ছিল মূল মেসেজ। আর অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে, ইলেকশন নিয়ে কথা হয়েছে, রিফর্মের প্রোগ্রেস নিয়ে কথা হয়েছে। ইলেকশন নিয়ে কেউ স্যার আবারও জানিয়েছেন যে তিনি ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন এবং 30শে জুনের ওই পারে যাবে না, ইলেকশনটা 30শে জুনের মধ্যে হবে, উনি আবারও জানিয়েছেন এবং এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন। এই ছিল আজকের মূল মিটিংয়ের খুবই আমি সংক্ষিপ্ত সার যদি বলি, এটাই ছিল মিল। আর স্যার তার ভাষণে দুইটা গ্রুপের সাথে ইন্টারাকশনের সময় কিছু কথা বলেছেন। তার মধ্যে আমি প্রফেসর ইউনূসকে কোট করছি, উনি যেটা বলেছেন, আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকম ভাবে পারে চেষ্টা করছে, এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে, ঐক্যমত থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে যায়। সবাই একসঙ্গে বসাতে উনি বলছেন যে আমি মনে সাহস পেলাম। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব। তারপরে বলেছেন যে মহাসুযোগ পেয়েছি অভ্যুত্থানের কারণে ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আর একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভিতরে এবং বাইরে, যাতে আমরা এগোতে না পারি, যাতে সব কিছু কলাপস হয়ে যায়, আবার যাতে গোলামিতে ফেরত যায়। এটা উনি বলেছেন। মানে যারা এই কনস্পিরেসিগুলো করছে তাদের ইন্টেনশন হচ্ছে আমরা যেন আবার গোলামিতে ফেরত যাই। আমি
যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন। আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না, নিশ্চিত থাকেন।